আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম পিপলের যেটা ইস্যু হয় সেটা হচ্ছে যে আসলে আমরা যে এত এত কিছু টপিক শিখছি, আমরা কেন শিখছি, বা এটার কোনো ওয়ে আছে কিনা ইজিলি বোঝার জন্য, তাই না? ডিজিটাল মার্কেটিং কোনোটার সাথে তো কোনোটা মিলাতে পারছি না। আমি আজকে ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক অ্যাডভার্টাইজিং শিখছি, গতকাল এসইও শিখলাম, এর আগের দিন লিড জেনারেশন শিখছি, এর আগের দিন হচ্ছে যে ওয়েব ডিজাইন শিখলাম, বাট আমি কোনোটার সাথে কোনোটা মিলাতে পারছি না। ব্যাপারটা এরকম হচ্ছে না? হচ্ছে কি না? এই কোশ্চেনটা আপনাদের আরও আগে করার দরকার ছিল। ঠিক আছে? সো ধরেন আপনি একটা নতুন বিজনেস শুরু করবেন, বা একটা ক্লায়েন্ট নতুন একটা বিজনেস শুরু করবে। সো আপনার কাছে আসলো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনাকে জিজ্ঞাসা করলো আমি একটা নতুন বিজনেস শুরু করতে চাই, আমার কি করণীয়? তখন আপনার কাজ কি? আপনি কি তাকে কিভাবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার তাকে কিভাবে সাহায্য করবেন? তারপর সানজিদা, আয়শা, বুঝি নেই। কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি? আপনার কাছে কিন্তু মার্কেটিং এর জন্য আসে নাই, আপনাকে জিজ্ঞাসা করছে যে আমি একটা বিজনেস করব, আমার স্টেপগুলো কি কি, কিভাবে আগাতে হবে। বুঝতে পারছেন? সে আপনাকে জিজ্ঞাসা করছে আমি একটা বিজনেস শুরু করতে চাই অনলাইনে, সেটার জন্য আমি কি করা উচিত, কিভাবে আগাতে পারি। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। প্রথমত আমাদের ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে তোমার একটা ওয়েবসাইটের প্রয়োজন। তোমার যে সার্ভিসটা বা তোমার যে প্রোডাক্টটা, সেটাকে সেল করার জন্য একটা ভিজুয়াল প্লেস দরকার, যেখানে তোমার ওয়েবসাইটে যেখানে তোমার প্রোডাক্ট বা সার্ভিসকে তুমি অন্যের কাছে দেখাতে পারবা। বুঝতে পারছি? প্রথমত কি প্রয়োজন? ওয়েবসাইট প্রয়োজন। নিড এ ওয়েবসাইট। ওয়েবসাইটটা বানাতে গেলে আমাদের কি কি প্রয়োজন? নেম, ওয়েবসাইটের নাম দরকার, জি জি। লোগো দরকার, তারপর কি বিজনেস করব সেটার উপরে বেস করে। ওকে, রাইট। সো তো প্রথমত যেহেতু ওয়েবসাইটটা বানাতে হবে, ওয়েবসাইটের জন্য ইনিশিয়ালি প্রথম কাজ হচ্ছে ডোমেইন কিনা। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার যে বিজনেসটা করবে সেটা কি রিলেভেন্ট বিজনেস, তোমার কি কোনো ডোমেন চয়েস আছে? সে যদি বলে যে হ্যাঁ আমার আছে, আমার ডোমেনের নাম হবে ঝাঁকানাকা.com। ঠিক আছে? যদি সে বলে, সো আপনি তাকে সাজেস্ট করবেন তোমার বিজনেসের সাথে রিলেভেন্ট রেখে, তোমার যে প্রোডাক্টটা বা তোমার যে সার্ভিসটা সেটার সাথে রিলেভেন্ট রেখে তোমাকে একটা ডোমেন চয়েস করতে হবে যেটা অ্যাভেলেবল অনলাইনে, মানে কিনা যাবে। ওকে? কোশ্চেন করবেন যদি না বুঝেন। ওকে? আপনাদের মেইন ইস্যুটা হচ্ছে যে আপনারা বোবার মতন বসে থাকেন। মাইক দিব আপনাকে, কঠিন লেভেলে মাইক দিব। ওনার এই বোতলটা দিয়ে ওনার মাথায় একটা বাড়ি দেন তো, স্কিমা মার্কআপ করবে। আচ্ছা শোনেন, তারপর কি করতে হবে? ডোমেইন বাই করতে হবে কিসের উপর ভিত্তি করে? তার প্রোডাক্ট বা সার্ভিসের উপর ভিত্তি করে। ওকে? যদি আপনি বিক্রি করে থাকেন টি শার্ট, আপনার ডোমেনের নামটা কি হওয়া উচিত? যদি শুধুমাত্র টি শার্ট বিক্রি করেন তাহলে আপনি কি নাম হওয়া উচিত প্রায় আনুমানিক? সামথিং লাইক দ্যাট, যেটা আসলে অনলাইনে অ্যাভেলেবল কিনা যাবে। ওকে? সো ডোমেনটা কিনতে হবে। তারপর ডোমেনটা কেনার পর আমাকে একটা হোস্টিং কিনতে হবে যাতে আমি সেই ফাইলটা রাখতে পারি, ওয়েবসাইটটা। ঠিক আছে? তারপর এই দুইটাকে কানেক্ট করে ওয়েবসাইটটার একটা ভেজ দাঁড় করাতে হবে, যেটা আমরা প্যান্থিয়নে করছি। ওকে? কিসে করছি? প্যান্থিয়নে করছি। কারণ ডোমেনও নাই, হোস্টিংও নাই, মাগনা যা পাইছি তা দিয়েই শুরু করে দিছি। সো কানেক্ট হওয়া শেষ, প্যান্থিয়নে এইটুকু কাজ শেষ। এখন আসা হচ্ছে যে আপনার বিজনেসের একটা লোগো লাগবে, আইডেন্টিটি। ঠিক আছে? যে লোগোটা ডিজাইন করবে গ্রাফিক ডিজাইনার। ওকে? কে ডিজাইন করবে? কিন্তু আপনার মতন যদি মানুষ হয় যে আপনি অলরাউন্ডার, তাহলে আপনি নিজেই করতে পারেন, কোনো ইস্যু নেই। তো লোগোটা ডিজাইন করবেন, কালার স্কিম চয়েস করবেন যে আপনার ফুল ওয়েবসাইটের কালার কী হবে, ব্র্যান্ড কালার কী হবে, সেটার উপর ভিত্তি করে আপনি একটা একটা না, কয়েকটা কভার কভার বানাবেন, যেমন ফেসবুকে দেওয়ার জন্য,
ওয়েবসাইটের স্লাইডার আকারে ইউজ করার জন্য ডিসাইড করবেন যে আপনি কী রকমটা করবেন। ঠিক আছে, ধরতে পাচ্ছেন কি করতে হবে বিজনেসে। এরপর হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে বিজনেসটা হচ্ছে এটা, আপনি বুঝতে পারছেন এটা প্রোডাক্টের বিজনেস, তার মানে কিসের দিকে যেতে হবে, এটা হচ্ছে পরে যেতে হবে কিসের মধ্যে সেটা এখানে বুঝবেন, রাইট। আপনাকে যদি সেটা প্রোডাক্ট সেল করতে চায় তাহলে কি হবে, সেটা ই কমার্স। ওকে, ধরতে পারছি। যদি সেটা কোনো সার্ভিস বেস বিজনেস হয় তাহলে যাইতে হবে একটা জেনারেল ওয়েবসাইট, জেনারেল সার্ভিস বেসড সিঙ্গেল পেজেস ওয়েবসাইট। কি, আমি অলরেডি অনেকগুলো এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছি, যেমন প্লাম্বিং সার্ভিস। আমি শপিফাইয়ে একটা ই কমার্স সাইট কীরকম হয় দেখতে, আবার হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে ই কমার্স সাইট কেমন হয়, আবার ওয়ার্ডপ্রেসে সেম জিনিসটা একটা সার্ভিস বেসড ওয়েবসাইটের মধ্যে দেখতে কেমন হয়, এটাকে দেখতে কি মনে হয়, কোনো একটা প্রোডাক্ট না সার্ভিস? এখানে কোনো প্রোডাক্ট আছে যেটা সেল করতেছে, আছে? তাহলে এটা একটা সার্ভিস। এই ধরনের ওয়েবসাইটের দিকে আপনাকে যেতে হবে, তাহলে আপনি বুঝতে পারলেন তার একটা প্রোডাক্ট না হলে একটা জেনারেল লোকাল বিজনেস ওয়েবসাইট। ওকে, কি ওয়েবসাইট? লোকাল বিজনেস ওয়েবসাইট। এখন ধরেন তার ওয়েবসাইটের জন্য এগুলো সব রেডি, তাই না? এরপর আপনি যদি নিজে ডেভেলপার হন তাহলে আপনি এই ওয়েবসাইটটা নিজে বানাবেন, যদি নিজে ডিজাইন জেনে থাকেন তাহলে আপনি নিজে বানাবেন, যদি আপনাদেরকে অলরেডি আমি শিখাইছি। আর যদি আপনারা নিজে ডিজাইনার না হয়ে থাকেন তাহলে আপনি কোনো একজন ডেভেলপারকে বলবেন যে আপনাকে এই ডিজাইনটা করে দিতে, তাকে আপনি পে করবেন, যদি ক্লায়েন্ট আপনার সাথেই কাজ করতে রাজি হয়, যে না তুমি সব কিছু দেখবা, ক্লায়েন্টে টাকা বলে দিবা যে ওয়েবসাইটটা ডোমেন বানাই, ডোমেন কিনতে লাগবে হচ্ছে $15, হোস্টিং কিনতে লাগবে $30 থেকে $40 বা $50। আমি একটা এস্টিমেশন বুঝাই দিচ্ছি, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের জানা উচিত। সো $15 কিসের ডোমেন প্রাইস? $50 এটা ডিপেন্ড করে যে ক্লায়েন্টের কাছ থেকে কত নেওয়া যায়, 50, 80, 100 যত নেওয়া যায়। হোস্টিং প্রাইস না, বাদ দেন, না, যেগুলো দেয় এগুলো কোনো বিজনেসের, আপনার পার্সোনাল ডোমেন বিজনেসের সাথে মিলাতে পারবেন না। ওকে, তাহলে ডোমেন গেল, হোস্টিং গেল, ঠিক আছে। তারপর আপনাকে কি করতে হবে, লোগোর জন্য যদি ক্লায়েন্ট বানায় দিতে পারে, ক্লায়েন্টের কাছে থাকে, বা ক্লায়েন্ট যদি গ্রাফিক ডিজাইনার হায়ার করে তাহলে ক্লায়েন্ট বুঝবে। যদি আপনার নিজের করে দিতে হয় তাহলে কি করতে হবে, লোগোর জন্য প্রাইস করবেন যে $30, $40 বা $50, যা আপনি নিতে পারেন, ইটস আপ টু ইউ, ক্লায়েন্টকে কীভাবে বুঝাইতে পারেন। ঠিক আছে, ক্লায়েন্ট জানে একটা লোগো বানাইতে $20,000, $30-50,000 যায়, বিজনেসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে লোগো গেল $50। ওয়েবসাইট ডিজাইন, বেসিক্যালি আমি যেভাবে ক্লায়েন্টের জন্য সার্ভিস করি, যদি ইউএস এর ক্লায়েন্ট হয়, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এই 3টা পেজ আমি বানাই দিব $250। আগে এইভাবে নিতাম না, আগে একবারে 500-600 করে $1,000 করে নিতাম। ঠিক আছে, সো $250 বলবেন। আর যতই এডিশনালি পেজ হবে প্রত্যেকটা পেজের জন্য $50। এটা হচ্ছে আমার নিজের পার্সোনালি আমি এভাবে মেনটেন করি। ঠিক আছে, ধরেন হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এটা গেল কত ডলারে, $250। ঠিক আছে, এরপর হচ্ছে আমি লিখে রাখি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ডোমেন প্রাইস, এরপর হচ্ছে এটা হোস্টিং প্রাইস, তাই না? এটা বেশি কম আপনি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্ট যদি কিছুই না বুঝে মগা হয় তাহলে মগা হয়ে তার কাছ থেকে যত রাখতে পারেন। ঠিক আছে, সো লোগো যদি কভারও বানায় দেন তাহলে বলবেন $100, লোগো কভার মিলে $80, $50, যত বলেন ইচ্ছা। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের জন্য, ওয়েবসাইটের জন্য $250 থেকে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, যেমন আমি এই পেজটা ওপেন করলাম, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এই 3টা পেজ, কয়টা? এরপর হচ্ছে নিচে এই ফুটার টুটার তো থাকবেই, এই 3টা পেজের জন্য আমি সার্ভিস কস্ট করি $250। কত কত? 250। তারপর এই যে সার্ভিসের জন্য এক একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পেজ, তাই না? আলাদা আলাদা পেজ না, প্রত্যেকটা পেজের জন্য ডিজাইন আলাদা, আমাকে আলাদা কাজ করতে হবে, তাই না? তাহলে আমার যদি ডিজাইন আলাদা হয় আমার সময় বেশি লাগবে, তার মানে প্রত্যেকটা পেজের জন্য আমি $50 করে চার্জ করি। এবার যতই হোক ডিজাইন, এর ডিপেন্ড করে, ক্লায়েন্টকে যদি বলেন
ক্লায়েন্ট যদি বলে যে না আমি প্রত্যেকটা পেজের জন্য $20 দিব, আপনার যদি পোষে আপনি নিয়ে নেন, ঠিক আছে। যদি প্রজেক্টের পেজ থাকে হচ্ছে যে 100টা, তাহলে তো $50 করে প্রায় $5000 হয়ে পড়বে, ঠিক আছে না। সে যদি বলে না আমি প্রত্যেকটা পেজের জন্য $20 দিব, তাহলে তার $2000 হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে আপনি ক্লায়েন্টকে কিভাবে রাজি করাচ্ছেন, বাট আমি বেসিক্যালি করি $50 করে। তাহলে এইটুকু ক্লিয়ার, ঠিক আছে। তো অ্যাডিশনাল যত পেজ হবে প্রত্যেকটার জন্য প্লাস প্লাস দিয়ে রাখলাম এখানে, অ্যাডিশনাল যত পেজ থাকবে প্রত্যেকটার জন্য আমি বেসিক্যালি $50 করে করে বলি। এরপর যখন ওয়েবসাইটটা রেডি হবে, হলো না, একটা হোম পেজ অ্যাবাউট পেজের মধ্যে মূলত থাকে কি, হোম পেজের মধ্যে একটা জেনারেল ডিজাইন থাকে যেখানে নানান সেকশন থাকে, ঠিক আছে। এই যে দেখেন স্লাইডার থাকে, এটা ডিপেন্ড করে এক একটা ওয়েবসাইটের ডিজাইন এক এক রকম, মানে ক্লায়েন্ট যেভাবে বলে মূলত সেভাবেই, ঠিক আছে। ওকে, ক্লায়েন্ট যদি বলে যে না আমি বুঝতে পারছি না কীভাবে বানাইতে হবে, তাহলে আপনি কি করবেন, 10টা 20টা এই ধরনের সেম ক্যাটাগরির ওয়েবসাইট খুঁজে বের করে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে একটা ফুল ওয়েব পেজ পিডিএফে বানাবেন। পিডিএফে ইমেজগুলোকে কালেক্ট করে করে মিলাবেন, মিলে বলবেন যে তোমার এই ডিজাইনটা কি পছন্দ হয়েছে, যদি বলে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, তারপর এটা কি স্ক্র্যাচ পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করবেন বা যেভাবেই করেন না কেন, বা আপনি ক্লায়েন্টকে বলবেন। তাহলে এইটুকু ক্লিয়ার ওয়েবসাইট ডিজাইন বা একটা ওয়েবসাইট কিভাবে রেডি হবে, তাই না, বুঝতে পারছি। এরপর আসেন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো। ক্লায়েন্টকে বলবেন তোমার তো সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করা নাই, বিজনেসটা নতুন, তুমি কি সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করবা কিনা। ক্লায়েন্ট বলবে ঠিক আছে না এটা আমি নিজে করব, তাহলে তোমার নিজের, আমার কোনো প্যারা নাই। ক্লায়েন্ট যদি বলে যে না আমি তোমাকে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি তুমি নিজে করতে হবে, তাহলে তাকে বলবেন আমাকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করুন। কী কী অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের বিজনেস প্রোফাইল, টুইটারের ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইনের একটা পেজ, তার প্রোফাইলের মধ্যে লিঙ্কডইনের পেজ, ঠিক আছে। বাকিগুলো তো করা যায় কিন্তু পেজ ক্রিয়েট করতে হয় কোনো একটা প্রোফাইলের আন্ডারে, ওকে। তারপর আছে কি ইউটিউবের একটা চ্যানেল, এগুলো আপনি নিজে ক্রিয়েট করে দিবেন, বলবেন আমি ইন টোটাল $100 নিব, তুমি যদি যত ইচ্ছা তত বলেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট একটা মানে একটা প্রোফাইল ফেসবুক পেজ ক্রিয়েট করতে কতক্ষণ লাগে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, এটার জন্য $20 ইজ এনাফ, তাই না, এনাফ না, 2000 টাকা, $10 ইজ এনাফ, তাই না। প্রথম পর্যায়ে কাজ না পাতে, আর যখন আপনি এত বড় একটা প্রজেক্ট আপনি নিজে করতে যাবেন তখন তো সার দিয়ে দিয়ে কাজ করতে হবে। এত বড় একটা প্রজেক্ট আপনি নিজে একা করবেন, হিউজ একটা অ্যামাউন্ট, যদি কোনো একটা প্রাইস বেশি হওয়ার কারণে ক্লায়েন্ট যদি বলে না তোমার প্রাইসিংটা অনেক বেশি আমি কাজ করতে পারবো না, তোমার সাথে কাজ করবো না, অন্য একজন, তাতে পুরো ক্লায়েন্টই গেল, আমও গেল সালাও গেল। তো ব্যাপারটা এরকম যেন না হয়, সো কমে কমে দিয়ে তো আমার তো কোনো ইস্যু নেই, একটা পেজ বানাইতে ইস্যু আছে। ধরেন আপনি 5টা সোশ্যাল মিডিয়া করবেন $50, আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। মূলত 5টা প্রোফাইলের জন্য $100 চার্জ করা যায়, $200 করা যায়, ডিপেন্ডস। যদি সেখানে লোগোগুলো আপনার নিজের বানায় দিতে হয় গ্রাফিক ডিজাইনার দিয়ে, তাহলে ডিপেন্ড। তাহলে এখন বুঝতে পারছেন যে আপনার কাছে কি রেডি হয়েছে, একটা ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া সবগুলো লিঙ্ক। এখন আমি দেখি তো ওয়েবসাইটের মধ্যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কোথায় কোথায় দেয়, এই যে দেখেন পাইতেছেন, ইমেল ওয়েবসাইট আছে এটা না, এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পাইছেন, হ্যাঁ। এখন এগুলো কিন্তু বিজনেসগুলো, এই যে সরি এটা হচ্ছে শেয়ারেবল লিঙ্ক, এটা এসইওর একটা পার্ট, আর এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া যতগুলো প্রোফাইল, এগুলোর থেকে গুগল ডাটা নেয়। আপনি যে ওয়েবসাইট এসইও করবেন আপনার এসইওটা র্যাঙ্ক করবে কিভাবে, এই ডাটাগুলো এখান থেকে আপনার ফোন নাম্বারে, আমরা যখন সরি ধরেন মার্কেটিস লিখে সার্চ করলাম, এটা না সরি জিএমবিটা সার্চ করলাম, এই যে এই ইনফরমেশনগুলো আসলো, সকল ইনফরমেশন কি জিএমবি থেকে আসলো, এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কালেক্ট করে নিজের গুগলের বটগুলো, ঠিক আছে। আপনাকে বলবে জিএমবিতে লিঙ্কগুলো দিতে, আছে না অপশন, আছে, তাহলে সেখানে দিতে বলবে, কিন্তু গুগল কি আসলে এভাবেই এখান থেকে কালেক্ট করে না, গুগল আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও কালেক্ট করে, সে এটাকে ভেরিফাই করে আসলে সত্য কিনা, এই বিজনেসটা লেজিটিমেট কিনা। এই যে লিঙ্কগুলো আসতেছে, তাহলে আপনি যদি না দেন তাহলে এই বিজনেসগুলো মানুষের যত বেশি ম্যাক্সিমাম ইনফরমেশন আপনি গুগলকে দিতে পারবেন তত আপনার বিজনেসটা র্যাঙ্ক করবে খুব দ্রুত, কথা ক্লিয়ার। তাহলে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো বুঝতে পারছি। এখন আসি কি কি সোশ্যাল মিডিয়া, এই যে দেখেন এই যে বিজনেস ওনাররা কি কি করছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, পর হচ্ছে এটার বলে বিমিও কেন দিছে, ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে ড্রিবল দিছে, তারপর এটা কি
স্ট্রাম্বল আপন না, মাই স্পেস। সো এতগুলো প্রোফাইল, মানে যত বেশি প্রোফাইল, যত বেশি কন্টেন্ট, তত দ্রুত আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। এখন তাহলে আমি কি কি পাচ্ছি, কি কি সোশ্যাল মিডিয়া পাচ্ছি আমি বুঝতে পারছি। আপনি গুগল এসে সার্চ দেন যে আমার ক্লায়েন্টের জন্য কি কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার, টপ 10 সোশ্যাল মিডিয়া প্রোফাইলস, ঠিক আছে। সে বলতেছে কি মোস্ট ফলোয়েড অ্যাকাউন্টস অন সোশ্যাল মিডিয়া, কোন কোন অ্যাকাউন্টগুলো দেখেন তো। না, এটা হচ্ছে মোস্ট ফলোয়িং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, টপ 10 সোশ্যাল মিডিয়া মিডিয়া সাইটস, ঠিক আছে। এই দেখেন কি পাচ্ছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, উইচ্যাট, টিকটক, টেলিগ্রাম, ঠিক আছে। এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। তাহলে আমার ক্লায়েন্টের জন্য কি হলো, ওয়েবসাইট হইলো, সোশ্যাল মিডিয়া প্রোফাইলসগুলো হলো, তারপর আসে গিয়ে আপনাদের মার্কেটিংয়ের কাজ, ঠিক আছে। এখন ধরেন আপনি মার্কেটিংয়ের সার্ভিসটা প্রোভাইড করবেন, কোনো ক্লায়েন্ট এসে বলবে ভাই আমার গুগল অ্যাডসের সার্ভিস, গুগল অ্যাডসটা পারফেক্টলি সার্ভিস আসতেছে না, গুগল অ্যাডসের রেজাল্ট আসতেছে না, তুমি কি কাজ করতে পারবা? বললো আপনি অলরেডি গুগল অ্যাডস নিয়ে কাজ করছেন, প্র্যাকটিস করছেন, আপনি করতে পারবেন না? তাকে কি আপনি ওয়েবসাইট ডিজাইনের জন্য বলবেন? কথা বলে না। তার অলরেডি ফেসবুকের সোশ্যাল মিডিয়া সব অ্যাকাউন্ট আছে, তার অলরেডি ওয়েবসাইটটা ডেভেলপ করা, লোগো টোগো সব দেয়া আছে, তাকে কি আপনি বলবেন যে ভাই তোমার ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে হবে? আমি একটা কথা বা লিড কালেকশনের সময় বলেছিলাম, যার যেটা প্রবলেম আমরা সেটা নিয়ে কথা বলবো, তাই না? ক্লায়েন্টের প্রবলেম কি, গুগল অ্যাডসে সে সাকসেস পাচ্ছে না, তার রেজাল্ট আসতেছে না, তাকে আপনি গুগল অ্যাডসের বেস্ট রেজাল্ট আপনাকে তাকে দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? আশা কনসেপ্ট ক্লিয়ার? সো ধরেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলস, ধরেন সে গুগল অ্যাডস নিয়ে আসলো, সে আপনার কাছে আসলো ফেসবুকের অ্যাডস নিয়ে, আপনি কি তাকে বলবেন যে ভাই তোমার ওয়েবসাইটে বা তোমার সোশ্যাল মিডিয়া, সে আপনাকে গুগল অ্যাডসের জন্য আসলো, তাকে কি আপনি বলবেন তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে? কারণ অলরেডি সে যে প্রবলেম নিয়ে আসছে তারটা যদি আগে সলিউশন করতে হয়, তাহলে সেটা করলে আপনার ক্লায়েন্ট পাবেন, নাহলে তো ক্লায়েন্ট বলবে কি রে ও কি পাগল নাকি, এটা তো বিয়ের দাওয়াত দেয় নাই, বিয়ের দাওয়াত দিছে যে আমাকে একসাথে সব দিতে হবে। সো ব্যাপারটা হচ্ছে যার যেটা প্রবলেম সে সেটা নিবে, যেমন কেউ গরু খাইতে চায়, কেউ খাসি খাইতে চায়, ব্যাপারটা এরকম হয় না? সো তাকে যদি আপনি জোর করে বলেন যে তো না আপনার গরু খাইতে হবে, হইলো? এই লোক তো মায়েরও দিতে পারে যে কার বিয়ের দাওয়াতে আসলাম। এক্সাম্পলটা বুঝছেন না বুঝেন নাই? এই বুঝছেন দুর্জয়? আচ্ছা, এখন ফেসবুক অ্যাডস, আরেকজন লোকের দরকার এসইও, তাকে হয়তো বলতে পারেন যে ভাই তুমি তো এসইও করতেছো। আচ্ছা, এখানে আরেকটা টপিক আছে, এইটুকু ক্লিয়ার তো নাকি? দুই ধরনের মার্কেটিং হয়, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, আরেকটা কি মার্কেটিং? পেইড মার্কেটিং। আমি দুইটা নিয়ে আলোচনা করছি, দুইটা নিয়েই কিন্তু ইনডেপথ ক্লাস ছিল, তাই না? দুটো ছিল কি না? সো একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং। এখন কার কোনটা প্রয়োজন এটা কিভাবে বুঝবেন? একটা ক্লায়েন্টের পেইড দরকার নাকি তার অর্গানিক দরকার, কিভাবে বুঝবেন? সে যদি আপনার কাছে বলে আমার সেলস দরকার, আমার ইনকাম দরকার, টাকা দরকার, তাকে কোনটা সাজেস্ট করবেন? ইনস্ট্যান্ট দরকার, আজকেই দরকার, বা এক সপ্তাহের মধ্যে দরকার, তাকে কোনটা সাজেস্ট করব? পেইড, পেইড মার্কেটিং। অর্গানিকটা হচ্ছে আপনি ধীরে 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 মার্কেটিং করছেন, আস্তে আস্তে মার্কেটিং করছেন, যেখানে কোনো টাকা স্পেন্ড করা হচ্ছে না। কনসেপ্ট ক্লিয়ার? আমরা যেমন রেগুলার একটা দুইটা করে পোস্ট পাবলিশ করছেন, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, এসইওতে কাজ করছেন। আচ্ছা, অর্গানিক মার্কেটিং এর মধ্যে আমরা কি কি দেখাইছি, আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করি, ওকে? আমরা এসইও, এসইও ফুল টপিকটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। কি মার্কেটিং? তাও বলতে পারে না। এসইওটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। ধরেন সোশ্যাল মিডিয়া রেগুলার পোস্ট করা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা হতে পারে অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট, কিংবা অর্গানিকটা ম্যানেজমেন্ট, বা পোস্ট ক্রিয়েট করা, তারপর আপলোড করা, পোস্ট ক্যালেন্ডার মেনটেন করা, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, ওকে? এসইও পেলাম,
সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেটিং পেলাম। এখন অর্গানিক মার্কেটিংটা কি একটু দেখি তো। আমার কাছে এই পেজে বেশি একটা আসবে না। ধরেন, হ্যাঁ, বাংলাদেশের একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রির নাম বলেন তো। আচ্ছা ধরেন অয়লো, আমি যে কোম্পানিতে ছিলাম সেটার কথা বলি। ডাটা সফট। এখানে ওরা যে রেগুলারলি এই যে পোস্ট পাবলিশ করছে, সাইদুরের পোস্ট পাবলিশ করছে, তাকে হ্যাপি বার্থডে দিচ্ছে, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। তার টিমমেটসকে সে অ্যাপ্রিসিয়েট করছে, তাই না? এটা কি মার্কেটিং? জোরে, অর্গানিক মার্কেটিং। এই যে সে পোস্ট করছে রেগুলার কাস্টমারকে, এবার সেখান থেকে একটা লাইক আসুক আর না আসুক, ইট ডাজন্ট ম্যাটার, বাট সে রেগুলারলি পোস্ট করছে। আবার সেম জিনিসটা আপনি অয়লোতে গুগলে এসে সার্চ করেন, দেখেন এই পোস্টগুলো আপনি পাবেন নিচে, দেখেন আসে না কেন? এই যে দেখেন, এই যে ইমেজগুলো, এগুলো কোথা থেকে আসতেছে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থেকে আসতেছে। আসুক, বৃষ্টি বাইরে তুফান হয়ে যাক, আমরা আছি এখানে, ঠিক আছে? সো এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের মাধ্যমে, এই যে দেখেন ইমেজেসে গেলে যত পোস্ট পাবেন দেখবেন সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থেকে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে হ্যাপি বার্থডে পোস্ট দিছিল হচ্ছে যে বা ইয়া ভাইকে, মাহমুদ ভাইকে, মিউট ইট। সো এই যে নাদিয়াকে হ্যাপি বার্থডে বা ওয়েলকাম ইন টিম, ইভেন দো আমারও আছে, মেবি থাকলেও থাকতে পারে, র্যাঙ্ক করে থাকে যদি গুগলে, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা যে আপনি এগুলো কি মার্কেটিং? আমাকে গুগল পছন্দ করে নাই, যার কারণে আমার প্রোফাইলটা নাই, ইমেজটা। হ্যাঁ, কাকে? না, এখানে আছে, আমার ছবি আছে, আমি দেখেছিলাম। না থাকাটাই বেটার, বিকজ বিকজ আই এম দেয়ার এক্স এমপ্লয়ার রাইট নাও। সেটা না জানলেও চলবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা অর্গানিক পোস্টের মাধ্যমে আসতেছে, তাই না? তো অর্গানিকটা কি প্রয়োজন আছে? আচ্ছা ধরেন আপনার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে, বাট আপনি কখনো সেটাতে পোস্ট করেন না। একটা বিজনেসের ক্ষেত্রে সেটা কি আপনার জন্য ইফেক্টিভ, ভালো কিছু? আপনি একটা বিজনেসের একটা সার্ভিস নেবেন বা একটা প্রোডাক্ট কিনবেন, তার ফেসবুকে গেলেন, যা দেখলেন কোনো পোস্ট নাই, আপনি কি তার কাছ থেকে সার্ভিস নিতে পছন্দ করবেন? করবেন কি না? কথা বলে না, কথা কে বলে না? কে বলে না, কে কথা? সো আপনি কি সেখান থেকে সার্ভিসটা নেবেন বা প্রোডাক্টটা কিনবেন? ধরেন দারাজের ফেসবুক পেজ কখনোই ম্যানেজ করেন, আপনি দারাজ থেকে ওয়েবসাইটে প্রোডাক্ট কিনবেন? কারণ কি, ট্রাস্ট বিল্ডিং এর যে ব্যাপারটা, এটা তৈরি হয় অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে। অর্গানিকে সেল হয়তো তুলনামূলক সেলসের রেটটা অনেক কম, কিন্তু কি হয়, ট্রাস্ট বিল্ডিং হয়। কি হয়? ওকে, এরপর আমরা কি দেখছি অর্গানিক মার্কেটিং এর? আমরা দেখছি এসইওটা। এসইওতে কি, এই যে অয়লো রেগুলারলি তার পোস্টগুলো পাবলিশ করছে, একটা ওয়েবসাইটে ট্রাফিক, আপনি কি সারা জীবন খালি অ্যাড রান করে করে ট্রাফিক নেবেন? হ্যাঁ, কথা বলেন। ধরেন আমি এটা দেখাইছিলাম, সাইট কোলন দিয়ে যদি একটা ওয়েবসাইটের ইন্ডেক্স পেজ দেখি, কি লিখলাম, আমি যদি এটা লিখে সার্চ দিই দেখবেন কত হাজার পেজ আছে, কতশো পেজ আছে, দেখি তো। 345টা। এখন একটা ওয়েবসাইটের মধ্যে কয়শো পেজ থাকে? দেখেন এগুলো সব ব্লগ আর্টিকেল পেজ, নিচে দেখেন এগুলো হচ্ছে সার্ভিস পেজ। নিচে পাবেন যা একটা ওয়েবসাইটে যত ট্রাফিক আসে সব ব্লগ আর্টিকেলের মাধ্যমে আসে, সার্ভিস পেজ বা প্রোডাক্ট পেজ থেকে খুব কম আসে। কত আসে? তা আপনার সেই প্রোডাক্ট পেজটা যদি র্যাঙ্ক না করে তাহলে কি আপনি ট্রাফিক পাবেন? পাবেন? আপনার ওয়েবসাইটে প্রথমে ট্রাফিক দরকার, আগে হচ্ছে বাল্কে ট্রাফিক দরকার, ঠিক আছে? ট্রাফিক যখন আসবে সেখান থেকে 5% মানুষ কিনবে, 10%, আমি আলোচনা করেছিলাম, খেয়াল আছে? আগে ট্রাফিক আসবে, সেখান থেকে 5% 10% মানুষ কিনবে। একজনও আসে নাই, আপনি ব্লগ আর্টিকেল লেখেন নাই, অর্গানিক মার্কেটিং এসইও করেন নাই, ট্রাফিক আসবে। অয়লোতে মান্থলি এখন ট্রাফিক হচ্ছে আপনার 5,000, ঠিক আছে? এখন একটা সময় যখন আমরা কাজ করেছি তখন এটা ট্রাফিক ছিল 50-60 জন মান্থলি ট্রাফিক। যখন 6 মান্থ একসাথে কাজ করলাম, 6 মান্থ পর প্রতি মাসে ট্রাফিক হচ্ছে 4,000-5,000 করে। কনসেপ্ট ক্লিয়ার? এই ট্রাফিকগুলো কি হচ্ছে, ট্রাস্ট বিল্ডিং হচ্ছে। এই ট্রাফিকগুলো কি হয়, একটা সময় সার্ভিসটা বাই করবে, তাই না? তাহলে অর্গানিক মার্কেটিংটা বুঝতে পারলাম? হ্যাঁ,
এখন আসি পেইড মার্কেটিং। ধরেন আপনি দারাজের ওয়েবসাইটে ভিজিট করলেন, সেখান থেকে আপনি কি করলেন, হ্যাঁ আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। সো দারাজে ধরেন আপনি দারাজের একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঢুকার পর একটা প্রোডাক্ট নিয়ে অনেক রিসার্চ করলেন, আসার পর দেখলেন সেম প্রোডাক্ট আপনার ফেসবুক ওয়ালে বারবার বারবার বাড়িয়ে দিচ্ছে, বারবার দেখাচ্ছে। আজকে ওয়াচ নিয়ে কথা বললাম, কিছুক্ষণ পর দেখতেছি ফেসবুক ঢুকলেই খালি ওয়াচ আর ওয়াচ, ঘড়ি আর ঘড়ি। গার্লফ্রেন্ডের জন্য একটা ড্রেস দেখলাম, বা ফ্রেন্ডের সাথে আলোচনা করলাম, বা গার্লফ্রেন্ডকে বললাম যে তোমার এই ড্রেসটা পছন্দ কিনা, কিছুক্ষণ পর শুধুমাত্র সে আমাকে ড্রেস দেখাচ্ছে মেয়েদের। ব্যাপারটা এরকম না? তাহলে এই যে সেল পাওয়াটা, তাতে করে কি হয়, বারবার দেখাচ্ছে, আমার ইন্টারেস্টটা আরো বাড়াচ্ছে, ইমোশনের জায়গাটা আরো বৃদ্ধি পাচ্ছে। তখন আমি কি করি, আবেগের তাড়নায় কিনে ফেলি অ্যাডের মাধ্যমে, তাই না? সো কি করি আমরা, কিনে ফেলি। তাহলে এই আবেগের তাড়না নিয়ে কাজ করা হচ্ছে পেইড মার্কেটিং। আপনাকে দেখাইতে দেখাইতে এত পরিমাণ পাগল করে ফেলবে যে আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি পারচেস না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতেই থাকবেন। ওকে, তাহলে এখন অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং কিভাবে কাজ করে বুঝতে পারছেন? ওকে, এখন হচ্ছে এসইওতে আমরা যে এত এত কিছু শিখলাম, মূলত আমাদের কাজটা কি, বা অ্যাডভার্টাইজিং যে আমরা শিখছি, বা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস যে শিখছি, তার কাজটা কি? ব্যাপারটা এটা না, কোশ্চেনটা, যে আমি এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করব, বা এটা আসলে পারফেক্টলি আমি কিভাবে শিখবো খুব ইজিলি। ব্যাপারটা এরকম না? কথা বলে না, তাই কোথায় যায়? আচ্ছা, আমরা পেইড মার্কেটিং নিয়ে কথা বলছিলাম। পেইড মার্কেটিং এর মধ্যে তাহলে কি কি পড়ে আপনারা আমাকে বলেন। আশা বলো, যে পেইড মার্কেটিং এ কি 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 আছে? সুস্মিতা, কি থাকে পেইড মার্কেটিং এ? গুগল, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, যত ধরনের অ্যাডভার্টাইজিং আছে, ঠিক আছে, যত অ্যাডস আছে, সব কি পেইড মার্কেটিং এ মাথায় থাকবে। তাহলে আমরা কি শিখলাম এর আগে, আমরা একটু এখন সামারি করি। আমরা শিখেছি ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন ইজ মাস্ট ডিজিটাল মার্কেটারের জন্য। ওয়েবসাইটটা ডিজাইন করে দিতে পারলে তো ইনকাম থাকলে, যেমন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আবার হচ্ছে আমি ওয়েব ডেভেলপার, এসইও টেসিও সব পারি আমি, ঠিক আছে। সো আমার জন্য কিন্তু প্লাস, একটা ক্লায়েন্ট যখন আসে তাকে আমি ওয়েবসাইট ডিজাইনের সার্ভিসটা দেওয়ার জন্য কিন্তু আমি ভালো একটা অ্যামাউন্ট নেই তার কাছে, তাই না? আবার যখন সে আমাকে বলে যে ভাই আমার এসইও লাগবে, তখন সে আবার এসইওটাও পাচ্ছে। কখন লাগবে এটা আপনাকে বুঝতে হবে, যে তার কোন প্রবলেমটা হচ্ছে। এখন যার ওয়েবসাইট আছে তাকে আপনি এসইও সার্ভিস দিতে পারেন, তাকে তো আবার ওয়েবসাইটের সার্ভিস দিতে পারেন না, তাই না? সো তার যদি এসইওতে এত লেটলি তার রেজাল্ট পেতে পেইন হয়ে যায় তার বিজনেসের জন্য, তাহলে সে অ্যাডভার্টাইজিংয়ে আসুক। এজ অ্যাডভার্টাইজিং, আমি কিন্তু ব্যাপারগুলো এইভাবেই সাজিয়েছি, ঠিক আছে। এবার ধরতে পারছি যে আসলে আমাদের কেন আমরা ডিজিটাল মার্কেটিং এইভাবে এভাবে শিখছি। এখন কথা হচ্ছে যে এসইওতে আমরা এগুলো ইমপ্লিমেন্টেশন কিভাবে করলাম। এসইওতে যা যা কিছু শিখেছি সব কিছু ইমপ্লিমেন্টেশনের জায়গাটা হচ্ছে, আমরা যে ব্লগ আর্টিকেলগুলো লেখি, মূলত এই ব্লগ আর্টিকেলগুলো আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসে। কি নিয়ে আসে? সার্ভিস পেজগুলো বেশি একটা র্যাঙ্ক করে না, আর এইটাকে র্যাঙ্ক করানোর জন্য ইন্টারনাল লিঙ্কিং দিয়ে দিয়ে, এই যে দেখেন শত শত ব্লগ, এই পেজগুলো, ডিস্টার্ব করিও না, এই পেজগুলো যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাবেন এই আর্টিকেলগুলো, এটার মধ্যে সাইটের মধ্যে অনেক কাজ আমার করা, ঠিক আছে। এখানে দেখতে পাবেন অনেক ইন্টারনাল লিঙ্কিং আছে, যেটা হোম পেজকে বা কোনো একটা সার্ভিস পেজকে রেফার করে। নিচের দিকে আছে, এই স্যার এই পেজটা মিস করছে, কোনো লিঙ্ক কি চোখে পড়ছে? পড়ছে না, এটাতে যাই। তাহলে মেবি নতুন যে আর্টিকেলগুলো এগুলোর মধ্যে আপাতত কোনো লিঙ্ক আপ করা হয়নি, ইন ফিউচার হয়তো করবে। তার মানে একটু নিচে গেলে আরও যে ব্লগ পোস্টগুলো একটু পিছনের দিকে গেলে, যদি আমরা 15তম পেজে যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু ট্রাফিকগুলো এখান থেকে আসতেছে, রাইট। আমি যদি দেখি এই ওয়েবসাইটের কি কি কিওয়ার্ড র্যাঙ্ক করছে, কিভাবে দেখব? SEMrush টুল, তাই না? এটা হচ্ছে একটা টুল। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা হচ্ছে যে
অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আপনারা নিজস্ব একটা ওয়েবসাইট নিয়ে নেন, কারণ এই যে ডিজিটাল মার্কেটিং এত এত টপিক, এই যে এসইও, এগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে হয়, আপনি কোথায় করবেন? প্যান্থিয়নে করবেন? প্যান্থিয়নে করবেন? জি স্যার। আপনি প্যান্থিয়নে করলে আপনি এই পেজটার মধ্যে ইন্ডেক্স হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করতেছে সেটা আপনি কিভাবে বুঝবেন? কোথায় লিঙ্ক আপ করা দরকার, কোন পেজটাতে লিঙ্ক আপ করা দরকার সেটা আপনি কিভাবে বুঝবেন? কথা বুঝাতে পারছি না পারছি না? ইন্টারেস্ট পরের বিষয়, আপনি কাজ করতে করতে ইন্টারেস্ট তৈরি হয়। অনেক মানুষকে দেখবেন বিয়ে করার পর বউ ভাল লাগে না, কেন ভাল লাগে না? আস্তে আস্তে তারপরে বউ 2-4 বছর তার সাথে থাকতে থাকতে একটা মায়া তৈরি হয়ে যায়, তারপর বউ ছাড়া সে কিছুই বুঝে না। তাহলে প্রথম দিকেতে সে যে ছিল সেটা কিভাবে ছিল? মার্কেটিং, আপনি অনলাইনে যত ডিপার্টমেন্ট আছে সবগুলো এরকমই, প্রথম দিকে কিচ্ছু ভালো লাগবে না, কাজ করতে 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 দেখবেন যে আপনার একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে। ওকে, আপনি এখন বুঝবেন না, 6 মাস পরে বুঝবেন। এই যে দেখেন 3000 কিওয়ার্ড র্যাঙ্ক করছে, আমার কথা ভালো করে খেয়াল করেন, মনোযোগ দেন, 3000 কিওয়ার্ড র্যাঙ্ক করছে, তাই না? এখন আপনি যদি ওয়েবসাইটে না থাকে, আপনি কিওয়ার্ড রিসার্চ এই টুল দিয়ে কি করবেন? কিওয়ার্ড কিভাবে দেখবেন? দেখে লাভ আছে? আপনি যদি এসইও না করেন নিজে ওয়েবসাইটে, তাহলে আপনার তো কিওয়ার্ড রিসার্চেরই দরকার নেই, ক্লায়েন্ট যেদিন পাবেন সেই দিন আসায় বসে থাকতে হবে। গুগল ট্রেন্ডসে কিওয়ার্ড রিসার্চ করে না। আচ্ছা দেখেন, এই যে দেখেন পজিশন, সে এই কিওয়ার্ডটার জন্য সে ট্রাফিক কত মান্থলি, গেম ডেভেলপমেন্ট রিলেভেন্ট সেই কিওয়ার্ডের ট্রাফিক কত? 3600। কত? সে কত নাম্বার পজিশনে আছে? 8 নাম্বার পজিশনে আছে। কয় নাম্বার? আপনি, সরি, কই এসএফ? এটা এটাই যে লেখা আছে সার্চ রেজাল্ট পেজ, এসইআরপি পেজ, দাঁড়ান, লেখা হচ্ছে however the icon to learn which the SERPs features of the rank for a listed keyword, click the icon to filter by the SF এর শর্ট ফর্মটা আমার খেয়াল নেই, শর্ট ফর্ম, এটা শর্ট ফর্মটা খেয়াল নেই না। সো এটা হচ্ছে কিওয়ার্ডস, ঠিক আছে, যতগুলো কিওয়ার্ড, এটা হচ্ছে ইন্টেন্ট, এটার কি ইনফরমেটিভ, আমি বলেছিলাম খেয়াল আছে, ইনফরমেটিভ, ট্রানজেকশনাল, কমার্শিয়াল, খেয়াল নেই কিওয়ার্ডের যে টার্মসগুলো। তারপর হচ্ছে পজিশন কত নম্বরে আছে, এসএফটা আমার খেয়াল নেই, ট্রাফিক কি পরিমাণ ট্রাফিক সে পাচ্ছে, ঠিক আছে, আর এই কিওয়ার্ডটা, ও সরি, এটা হচ্ছে সে কত নম্বরে আছে। ওকে, ট্রাফিক কি বলে এটা, the percentage of traffic driven to the website with the given keyword for the specific period, তার মানে তার টোটাল ওয়েবসাইটের যত পার্সেন্ট কিওয়ার্ডের জন্য সে র্যাঙ্ক করছে, এই কিওয়ার্ডটা দিয়ে যত পার্সেন্ট ট্রাফিক সে পাচ্ছে, 3.17% ট্রাফিক শুধুমাত্র এই কিওয়ার্ডটার জন্যই পাচ্ছে। বুঝাইতে পারছি? তার যদি ইন টোটাল ট্রাফিক, মান্থলি ট্রাফিক কত, অনেকটা ইয়াতে গেলে দেখতে পাবো, এই যে মান্থলি ট্রাফিক হচ্ছে 2500, এখানে দেখাচ্ছে। সো এই 2500 ট্রাফিক যদি সে মান্থলি পেয়ে থাকে, তাহলে এই কিওয়ার্ডটার জন্য সে 3.1% ট্রাফিক পাচ্ছে 100%-এর মধ্যে। বুঝতে পারছি? সার্চ ভলিউম, ইন টোটাল এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, ঠিক আছে, মানে কতটা কঠিন 68 র্যাঙ্ক করতে এই কিওয়ার্ডটার জন্য। সো আপনি যদি নিজের পেজগুলো তৈরি না করেন, কিওয়ার্ড ইনসারশন না করেন, কন্টেন্টগুলো অপটিমাইজ না করেন, তাহলে কি আপনি বুঝতে পারবেন যে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করবে কি করবে না? আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন কিভাবে? কনফিডেন্স থাকবে? ক্লায়েন্ট বুঝবে ক্লায়েন্টকে কি দেখাবেন যে আপনি কি করছেন না করেছেন? আমার কথা বুঝতে পারছি? যেমন আমি যে মার্কেটিজ দিয়ে আপনাদেরকে এক্সাম্পলটা দিতে পাচ্ছি কেন, কারণ আমার এই ওয়েবসাইটে রেডি আছে, যদি এটাতে আমি হ্যান্ডেল করার সুযোগ পাই না, বাট এটা কিন্তু র্যাঙ্কে আছে। আমি যদি এই ওয়েবসাইটটার দেখি কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, এই ওয়েবসাইটের মধ্যে কিচ্ছু নাই, এক কথায় যদি আমি বলি এই ওয়েবসাইটের মধ্যে কোনো আর্টিকেল নাই, কোনো আর্টিকেল নাই, শুধুমাত্র একটা পেজ আর হোম পেজ আছে, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট পেজ, হোম পেজ অ্যাবাউট পেজ কন্ট্যাক্ট পেজ, এই পেজগুলো থেকে বেশি একটা কিওয়ার্ড র্যাঙ্ক করে না। কনসেপ্ট ক্লিয়ার? বেশি একটা কি করে না, কিওয়ার্ড র্যাঙ্ক করে না। আর কিওয়ার্ড যদি র্যাঙ্ক না করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাবেন না, ট্রাফিক না পেলে আপনি সেলস পাবেন না। কনসেপ্ট ক্লিয়ার? দেখেন কয়টা কিওয়ার্ড, মাত্র 3টা কিওয়ার্ড, দেখি কি কি কিওয়ার্ড, প্রফেশনাল এসইও ইউকে, প্রফেশনাল ইউকে এসইও, প্রফেশনাল এসইও সার্ভিসেস ইউকে, এই কিওয়ার্ডগুলো আমি নিজে এই পেজটার মধ্যে ইনসার্ট করেছি, দেখি তো।
এই যে এসইও সার্ভিসের এই পেজটাতে এই কিওয়ার্ডগুলো আছে, যে প্রফেশনাল এসইও সার্ভিসেস, এই যে ইউকে লেখা প্রফেশনাল এসইও সার্ভিসেস ইন দ্য ইউকে। বুঝাইতে পারতেছি কিওয়ার্ডগুলো কিভাবে র্যাঙ্ক করছে? এটি বুঝতে পারছেন নাকি পারছেন না? খুব কনফিউশন ওনারা দুইজন। ভাই বুঝতে পারছেন? কনফিডেন্স নাই কেন? এখন অর্গানিক কিভাবে ক্লায়েন্টকে রেভিনিউ আইনা দিতে পারে, পেইড কিভাবে রেভিনিউ আইনা দিতে পারে, কনসেপ্ট ক্লিয়ার? ক্লায়েন্টকে কোন ধাপের পর কোন ধাপে তাকে সার্ভিস প্রোভাইডের জন্য ইনফ্লুয়েন্স করবেন, এটা ক্লিয়ার? এখন তাহলে কি বাকি? এখন শুধু কাজ খোঁজা বাকি না, নিজেকে ডেভেলপ করা বাকি, আর খোঁজার জন্য নিজের যে স্কিল আছে সেই অনুযায়ী কাজগুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করা। আগে নিজেকে ডেভেলপ করা, তার পাশাপাশি প্যারালালি আপনি এখন প্র্যাকটিস করতে থাকবেন, আপনার শেখা সারা জীবনও শেষ হবে না। পড়ালেখা শেষ হয়েছে? শেষ হয় কখনো? তাহলে চাকরি কি যদি চিন্তা করেন আমি মাস্টার্স কমপ্লিট করে তারপর চাকরি করব, হবে? হ্যাঁ, একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করে চাকরিতে আসলো, তার স্যালারি হবে 12,000 টাকা। আরেকটা ছেলে ইন্টার কমপ্লিট করার পর চাকরিতে ঢুকলো, তার স্যালারি হবে 12,000 টাকা। বুঝছেন ব্যাপারটা? এই ছেলে যখন মাস্টার্স কমপ্লিট করে ফেলবে তার স্যালারি হবে 50, 60, 70, 80, কিংবা পজিশন বেঁধে তার স্যালারি হতে পারবে 1 লাখ। বাট যেই ছেলে ডিরেক্টলি মাস্টার্সের পর জবের জন্য অ্যাপ্লাই করছে, জব পাইছে, তার স্যালারি 12 থেকে 13, 14, 15, 16, 18, 20, 22, 25, 26, 30, এভাবে উঠতে তার কত বছর যাবে? তার কি এ জীবনে বিয়ে শাদী করে বউ বাচ্চা পালতে হবে? পারা সম্ভব? আর যে ছেলে ইন্টার পাস করে চাকরিতে ঢুকছে, তার কে আগায় আছে লাইফে? যে ইন্টার পাস করছে। এটা কি মিলাতে পারেন? যারা এখন জব সেক্টরে আছে, যারা ইন্টার কমপ্লিট করে বা অনার্স করার পাশাপাশি জব করছিল, তারা এখন জব লাইফে আগায়া? এটার সাথে কি আপনারা একমত না? একমত না? আমি এই ইন্ডাস্ট্রির কথা বলছি না, আদার্স ইন্ডাস্ট্রির কথা বলছি। আপনারা কি একমত কিনা? কিভাবে? আপনি কি মনে করেন আপনার সিজিপিএ কে তারা থোড়াই কেয়ার করে? আপনি জানেন বাংলাদেশে কত পার্সেন্ট কোঠায় বিসিএস ক্যাডার? কত পার্সেন্ট কোঠা? 56% হচ্ছে আপনার, 56% ইন টোটাল। শুধু যে আপনি মুক্তিযুদ্ধ কোঠায় তো 30%, আদিবাসী আছে, প্রতিবন্ধী আছে, সেগুলো কোথায় যাবে? ইন টোটাল 56%। আর বাকি কত পার্সেন্ট থাকে? 44% না? 44% হচ্ছে ইন জেনারেল। তা আপনি এখন চাকরি পাওয়ার কথা চিন্তা করেন, বিসিএস ক্যাডার হওয়ার চিন্তা করেন। প্রাইভেট জবই যখন আপনি, আচ্ছা এটা একটা ভিন্ন টপিক, আপনি যতদিন পর্যন্ত জব ইন্ডাস্ট্রিতে না ঢুকছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। উনি জব ইন্ডাস্ট্রিতে আছে, উনি জানে। আরও 1000 লোক যিনি জব ইন্ডাস্ট্রিতে আছে তারা জানে। তাদের সাথে আমাকে আমার কথা সত্য মিথ্যা তারা জাজ করতে পারবে, আপনি যতদিন পর্যন্ত না যাচ্ছেন মিলাতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমরা মার্কেটিং বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাপ্লিকেশনের প্লেসটা কোথায়। ওকে, থ্যাংক ইউ।